সবাইকে নমস্কার জানাই। আশা করি সবাই ভালো আছেন। শিক্ষক, শিক্ষাকর্মী এবং ছাত্রছাত্রীরা, কিন্তু আমাদের সময়টা অনিশ্চিত, আমরা সবাই জানি। সবাই অসুবিধার মধ্যে আছি নানান রকম। তো এর মধ্যে আমাদের যেটা সব থেকে বড় জিনিস সেটা হচ্ছে কনফিউশন। আমাদের মধ্যে অনেক রকমের কনফিউশন আছে, তৈরি হয়েছে। সেই কনফিউশন গুলো আমাদের কাটানো দরকার। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে এই অতিমারি দীর্ঘদিন ধরে চলছে, সেহেতু আমাদের মনের উপরে একটা বড় চাপ পড়েছে। আর একটা বড় কথা হচ্ছে যে আমরা সঠিক পরামর্শ সবসময় পাই না। একটা সঠিক পরামর্শই হয়তো একটা জীবন বাঁচিয়ে দিতে পারে। এরকম উদ্দেশ্য নিয়েই আমরা ডক্টর সুরজিৎ লাহিড়ী, বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কমিউনিটি মেডিসিন, আমরা তাকে আমন্ত্রণ জানিয়েছিলাম এবং তিনি সেই আমন্ত্রণ গ্রহণ করে এসেছেন। তিনি আজকে আমাদের সামনে বলবেন। প্রথম পার্টে তিনি একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেবেন। তারপরে আমরা কোয়েশ্চেন আনসার সেশনে চলে যাব। যারা এই অনুষ্ঠানে অংশ নিচ্ছেন তারা কোয়েশ্চেন আনসার সেশনে অংশ নিতে পারবেন। সবাইকে অনুরোধ করব তারা যেন তাদের মাইক্রোফোন মিউট করে রাখে। যখন দরকার হবে প্রশ্ন করার সময় আনমিউট করে তারা কথা বলবে। ঠিক আছে, এটা আর আমি বাড়াচ্ছি না। আমি ডক্টর লাহিড়ীকে অনুরোধ করব তার বক্তব্য শুরু করার জন্য। নমস্কার। ভট্টের কলেজের প্রিন্সিপাল স্যার, সমস্ত ফ্যাকাল্টি এবং সমস্ত ছাত্রছাত্রীকে নমস্কার জানাচ্ছি। আজকে আমাকে ভট্টের কলেজ থেকে এই কোভিড এর যে সেকেন্ড ওয়েভ চলছে, এই প্যান্ডেমিক সিচুয়েশনে কি কি প্রিকশন আমরা নেব, হোম কেয়ারের ক্ষেত্রে আমাদের কি কি করণীয় বা ট্রিটমেন্টের ক্ষেত্রে আমাদের কি কি করণীয়, সেই নিয়ে একটা সেশন নেওয়ার জন্য আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে, যার জন্য আমি আপনাদের প্রতি। তো প্রথমে আমি একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করেছি, যাতে বেসিক কিছু জিনিস, যার মধ্যে অনেক কিছু হয়তো আগে থেকে আপনারা জানেন, কিছু কিছু হয়তো অজানা আছে বা সম্পূর্ণরূপে পরিষ্কার নয়, সেই জিনিসগুলো কিছুটা আমি বলার চেষ্টা করব। সেটার পরে আপনাদের আরো যদি কিছু প্রশ্ন থাকে সেগুলো প্রেজেন্টেশনটা শুরু করছি। প্রথমেই বলি, কোভিড-19 কি আমরা সবাই এতদিনে জেনে গেছি। It is caused by SARS-CoV-2, a single stranded RNA virus. এটা একটা সিঙ্গেল স্ট্যান্ডার্ড RNA ভাইরাস। মোড অফ ট্রান্সমিশন কি? এটা ডিরেক্ট, ইনডিরেক্ট অর ক্লোজ কন্ট্যাক্ট উইথ ইনফেক্টেড পিপল থ্রু রেসপিরেটরি ড্রপলেটস রিচ মাউথ, নোজ অর আইস। তার মানে আমি যদি সামনাসামনি কারোর সাথে কথা বলি বা আমার আশেপাশে লোকজন থাকে যারা হয়তো কথা বলছে বা গান করছে, সেক্ষেত্রে কিন্তু তাদের মুখ নাক দিয়ে ড্রপলেট আমার নাক, মুখ বা চোখ দিয়ে প্রবেশ করতে পারে। সেইভাবে আমি ইনফেক্টেড হতে পারি যদি তার করোনা থেকে থাকে। থ্রু ফোমাইটস বা সারফেস ট্রান্সমিশন, যদি কোনো করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তি একটু আনমিউট করে নেবেন ডক্টর লাহিড়ী, একটু আনমিউট করে নিন, এটা মিউট হয়ে গিয়েছে। হ্যাঁ, আমার আগের কথাগুলো শোনা গেছে? হ্যাঁ, ঠিক আছে, এবার শুনে। আচ্ছা, তো মোড অফ ট্রান্সমিশন যেটা বলছিলাম, মোড অফ ট্রান্সমিশনের ক্ষেত্রে একটা ডাইরেক্ট, ইনডাইরেক্ট আর ক্লোজ কন্ট্যাক্ট, মানে আমি সামনাসামনি আছি, লোকজন আমার সামনে হয়তো করছে বা ড্রপলেট গুলো আসতে পারে এবং আমার নাক মুখ প্রবেশ করতে পারে, আমি ইনফেক্টেড হতে পারি।
দ্বিতীয়ত হচ্ছে ফোমাইট বা সারফেস ট্রান্সমিশন, মানে যখন কথা বলছে বা কাশছে তখন নাকের ড্রপলেট পড়লো, সেটা সামনের সমস্ত জিনিসপত্রের উপর পড়তে পারে এবং সেখান থেকে যদি কোনো সুস্থ ব্যক্তি টাচ করে তার নিজের চোখে নাকে মুখে লাগায় তাহলে সেক্ষেত্রেও ওই ভাইরাস প্রবেশ করতে পারে। তৃতীয় পয়েন্টটা হচ্ছে এয়ারবর্ন ট্রান্সমিশন, যে নিয়ে যথেষ্ট ডিবেট আছে, এটা নিয়ে অনেক মহলের অনেক মত। তবে এটুকু বলতে পারি যে এখন অব্দি যা পরীক্ষিত সত্য সেটা হলো যে এই কোভিড-19 কিন্তু এয়ারবর্ন, যেখানে অ্যারোসল তৈরি হচ্ছে সেখানেই, অ্যারোসল প্রসিডিওর যেখানে হচ্ছে বা অ্যারোসল প্রডিউসিং যে প্রক্রিয়াগুলো আছে সেখানেই এটা এয়ারবর্ন ট্রান্সমিশন দেখা যাচ্ছে। মানে ধরুন ব্রঙ্কোস্কোপি বা ট্র্যাকিওটমি করা হচ্ছে, বা হয়তো একটা ক্লোজ এনভায়রনমেন্ট, একটা এসি রুম, একটা এসি রেস্টুরেন্ট বা হল, সেখানে যেখানে রিসার্কুলেশন অফ এয়ার হচ্ছে সেখানে কিন্তু বাতাসটা অনেকক্ষণ ওই ঘরের মধ্যে, ভাইরাস ওই বাতাসের মধ্যে অনেকক্ষণ ঘরের মধ্যে সার্কুলেট করে, তো সেক্ষেত্রে কিন্তু এয়ারবর্ন ট্রান্সমিশনের একটা চান্স থেকে যাচ্ছে। এটার ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে 2 থেকে 14 দিন। মানে আজকে যদি আমি কোনো করোনা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসি তাহলে সেই দিন থেকে শুরু করে 14 দিনের মধ্যে আমার করোনা হতে পারে, করোনা সিমটমস ডেভেলপ করতে পারে। কি কি ক্লিনিক্যাল স্পেকট্রাম, এটা কি কি উপসর্গ দেখা দিতে পারে করোনা আক্রান্ত হলে? আমরা জানি যে জ্বর হতে পারে, কাশি, ফ্যাটিক হতে পারে বা দুর্বলতা, অ্যানোরেক্সিয়া বা অক্ষিদে, শর্টনেস অফ ব্রেথ, শ্বাসকষ্ট, মায়ালজিয়া, এই গা হাত পায়ে ব্যথা, এই জিনিসগুলো করোনা হলে হতে পারে। এছাড়া কিছু নন স্পেসিফিক সিমটম আছে, যেমন সোর থ্রোট, গলা ব্যথা বা গলা জ্বালা করছে, নেজাল কনজেশন, নাক বন্ধ, মাথা ব্যথা, ডায়রিয়া, বমি বমি ভাব বা বমি হওয়া, স্বাদ বা গন্ধ চলে যাওয়া, এই জিনিসগুলো কিন্তু করোনার উপসর্গ হিসেবে চিহ্নিত হয়েছে। এবার আমরা আসছি ডায়াগনোসিসে। ডায়াগনোসিস কিভাবে করতে পারবো আমরা এই কোভিড-19 এর ক্ষেত্রে? প্রথম হচ্ছে আরটি-পিসিআর। আমরা সবাই এতদিনে জেনে গেছি যে করোনা আক্রান্ত হয়েছে কিনা সেটা আমরা আরটি-পিসিআর করে জানতে পারবো। তার জন্য সোয়াব নেওয়া হবে 2টো, সেই সোয়াব টেস্ট করে জানা যাবে। এছাড়াও আছে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট বা আরএটি, যে ক্ষেত্রে ধরুন আরটি-পিসিআর এই মুহূর্তে করা সম্ভব হচ্ছে না বা রিপোর্ট আসতে অনেক দেরি হতে পারে, সেক্ষেত্রে কিন্তু আমরা পরামর্শ দিই এই র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করতে। এই র্যাপিড অ্যান্টিজেন টেস্টের সেন্সিটিভিটি হয়তো কম কিন্তু স্পেসিফিসিটি অত্যন্ত বেশি, তাই যদি কিছুক্ষণের মধ্যে আমাকে রেজাল্টটা জানতে হয় তাহলে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করে নিলে যদি সেটা পজিটিভ পাওয়া যায় তাহলে ধরে নিতে হবে পেশেন্ট ইজ পজিটিভ ফর কোভিড-19। 3 নম্বর হচ্ছে সেরোলজি আর অ্যান্টিবডি টেস্টিং, কিন্তু এটা কিন্তু আমরা ডায়াগনোসিসের জন্য বলি না, কারণ রক্তেই অ্যান্টিবডি আসতে 3 সপ্তাহ বা তারও বেশি সময় লাগে। পরবর্তীকালে যদি কারো সন্দেহ হয় যে সে কোনোভাবে করোনা ইনফেক্টেড হয়েছিল কিনা আগে, সেটা জানতে সে অ্যান্টিবডি টেস্টিং করে নিতে পারে, কোভিড অ্যান্টিবডি আইজিজি টেস্টিং করে নিতে পারে। এছাড়া কিছু কিছু ক্ষেত্রে আমরা চেস্ট ইমেজিং করতে বলি, চেস্ট এক্সরে, এইচআরসিটি থোরাক্স, হয়তো যখন আরটি-পিসিআর রিপোর্ট আসতে অনেক দেরি হচ্ছে অথবা আরটি-পিসিআর রিপোর্টে নেগেটিভ পাওয়া গেছে কিন্তু হাই সাসপিশন আছে যে পেশেন্ট হয়তো করোনা আক্রান্ত, সেক্ষেত্রে আমরা একটা এইচআরসিটি থোরাক্স করতে বলি। সেক্ষেত্রে আমরা সেইটা কিরকম ফিচার পাচ্ছি সেই দেখেও কিন্তু আমরা ওই পেশেন্টের কোভিড হয়েছে কিনা, কোভিড নিউমোনিয়া হয়েছে কিনা সেটা আমরা বলতে পারি। এছাড়া কিছু কিছু রক্ত পরীক্ষা আছে, সেই রক্ত পরীক্ষায় কিছু ইনফ্ল্যামেটরি মার্কার আছে, সেগুলো রেজড হলেও কিন্তু আমরা সন্দেহ করতে পারি যে পেশেন্টের হয়তো করোনা হয়েছে। তো মূলত আমরা আরটি-পিসিআরটাই রেকমেন্ড করি, কারণ আরটি-পিসিআর এর সেন্সিটিভিটি এবং স্পেসিফিসিটি দুটোই খুব ভালো। তো ডায়াগনোসিসের ক্ষেত্রে আমরা আরটি-পিসিআরই করতে বলি। প্রিভেনশন অফ কোভিড-19,
আপনারা এতদিনে সবাই জেনে গেছেন প্রিভেনশনের জন্য কি কি করা উচিত। মাস্ক পরা উচিত, সবচেয়ে ভালো N95 মাস্ক। এছাড়া 3 লেয়ার সার্জিক্যাল মাস্ক আমরা ইউজ করি। এখন ডবল মাস্ক পরতে বলা হচ্ছে, মানে সার্জিক্যাল মাস্ক তার উপরে একটা কাপড়ের মাস্ক, ঠিক মতো যেন নাক মুখ ঢাকা থাকে এবং ঘর থেকে বেরোনোর পরে যেন কোনোভাবেই আমরা সেই মাস্ক না খুলি। একেবারে সমস্ত কাজকর্ম সেরে, সেটা অফিসই হোক বাজারহাট হোক, সেই সমস্ত কাজকর্ম যেন মাস্ক পরেই আমরা করি এবং তারপরে বাড়িতে প্রবেশ করার সময় সেই মাস্কটা আমরা এরকম কানের পেছন থেকে খুলে প্রপারলি ডিসপোজ অফ করতে হবে। সোশ্যাল ডিস্টেন্সিং আমরা সবাই জানি। আর 3 নম্বর হচ্ছে ভ্যাকসিনেশন। এখন কোভিশিল্ড, কোভ্যাক্সিন বাজারে উপলব্ধ আছে এবং কিছুদিনের মধ্যে স্পুটনিকও চলে আসবে। তো এইগুলো হচ্ছে মোড অফ প্রিভেনশন। কোভিড-19 যাতে না হয় তার জন্য আমরা যা যা করতে পারি, এই মাস্ক, সোশ্যাল ডিস্টেন্সিং এন্ড ভ্যাকসিনেশন। শোনা যাচ্ছে? আচ্ছা, এবার ধরুন কোনো পেশেন্টের RT-PCR পজিটিভ হলো, তার হয়তো মাইল্ড সিমটম আছে বা অ্যাসিম্পটোমেটিক আছে, এই অবস্থায় RT-PCR পজিটিভ হলো, সেক্ষেত্রে গভর্নমেন্টের কি কি গাইডলাইন আছে সেটা আমাদের দেখতে হবে। What are the revised guidelines for home isolation of mild or asymptomatic COVID-19 cases? As per the guidelines, the patients who are clinically assigned to be mild or asymptomatic are recommended for home isolation. যাদের কোন রকম সিমটম নেই বা একদমই মাইল্ড সিমটম আছে তাদেরকে হোম আইসোলেশন এ থাকার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে কি কি করণীয়? The asymptomatic cases are laboratory confirmed cases not experiencing any symptoms and having oxygen saturation at room air of more than 94%. কাদের আমরা অ্যাসিম্পটোমেটিক কেস বলবো? যারা ল্যাবরেটরি কনফার্ম কেস, মানে RT-PCR পজিটিভ কিন্তু কোনো রকম সিমটম নেই, কোনো রকম উপসর্গ নেই এবং পালস অক্সিমিটার দিয়ে যদি স্যাচুরেশন মাপা হয় রুম এয়ারে, তাহলে দেখা যাবে সেটা 94% বা তার বেশি। মাইল্ড কেস কাদের বলবো? Clinically assigned mild cases are patients with upper respiratory tract symptoms and or fever without shortness of breath and having oxygen saturation at room air of more than 94%. Mild case কাদের বলবো? যাদের upper respiratory tract symptom আছে, জ্বর থাকতেও পারে নাও থাকতে পারে, হয়তো গলা জ্বালা বা গলা ব্যথা আছে, সামান্য কাশি আছে, উইদাউট শর্টনেস অফ ব্রেথ, কোন রকম শ্বাসকষ্ট নেই, আর যাদের অক্সিজেন স্যাচুরেশন রুম এয়ারে 94% বা তারও বেশি আছে, এদেরকে আমরা মাইল্ড কেস বলি। তো এই অ্যাসিম্পটোমেটিক কেস যারা আর মাইল্ড কেস যারা, তাদের ক্ষেত্রে আমরা হোম আইসোলেশনে থাকতে রেকমেন্ড করি। পেশেন্টদের জন্য আমরা কি কি ইনস্ট্রাকশন দেব? Patient must isolate himself from other household members, stay in the identified room and away from other people in home, especially elderly and those with comorbid conditions like the hypertension, cardiovascular disease, renal disease, etc. তাহলে আমরা পেশেন্টকে এটাই বলবো যে আপনি আপনার বাড়িতে কোনো একটা ঘরে নিজেকে আইসোলেট করে নিন এবং বাকি মেম্বারদের থেকে আলাদা রাখুন। স্পেশালি বাড়িতে যদি বয়স্ক ব্যক্তি বা কোনো ক্রনিক ডিসঅর্ডারে ভুগছেন, হাই প্রেশার আছে, সুগার আছে, হার্টের অসুখ আছে, তাদের থেকে নিজেকে আলাদা করে নিন। The patient should be kept in a well-ventilated room with cross ventilation and windows should be kept open to allow fresh air to come in. Patient কে একটা well-ventilated room এ রাখতে হবে যেখানে হাওয়া বাতাস চলাচল করছে এবং ক্রস ভেন্টিলেশন আছে, অপোজিট দিক থেকে ভেন্টিলেশন আছে, দরজা জানলা খোলা এবং ফ্রেশ এয়ার যেখানে প্রবেশ করতে পারে। Patient should at all times use triple layer medical mask. Discard mask after 8 hours of use or earlier if they become wet or visibly soiled. In the event of caregiver entering the room, both caregiver and patient may consider using N95 mask. So patient ke to mask bola hocche mute hoyeche to especially যখন mute করছি তো তখন যেন অতি মিউট করব সেটা নাকি দুজনেই যেন দিলে মিউট করব নাকি Mask should be discarded only after disinfecting it with 1% sodium hypochlorite.
মাস্ককে ডিসকার্ড করা হবে আগে 1% সোডিয়াম হাইপোক্লোরাইড দিয়ে তারপরে। পেশেন্ট মাস্ট টেক রেস্ট এন্ড ড্রিঙ্ক লট অফ ফ্লুইডস টু মেইনটেইন অ্যাডিকুয়েট হাইড্রেশন। পেশেন্টকে কিন্তু সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে এবং যথেষ্ট পরিমাণে জল বা ওআরএস খেতে হবে যাতে তার হাইড্রেশনটা মেইনটেইন থাকে, কোনোভাবে যেন সে ডিহাইড্রেটেড না হয়। Don't share personal items with other people in the household. তিনি যেন কোনো পার্সোনাল আইটেম শেয়ার না করেন বাকিদের সাথে। Ensure cleaning of surfaces in the room that are touched often, tabletops, doorknobs, handles, etc. with 1% hypochlorite solution. যা যা ওই পেশেন্ট টাচ করছে সেগুলো যেন 1% hypochlorite solution দিয়ে ক্লিন করা হয়। সেলফ মনিটরিং অফ ব্লাড অক্সিজেন স্যাচুরেশন উইথ এ পালস অক্সিমিটার ইজ স্ট্রংলি অ্যাডভাইসড। এইটা সবার ক্ষেত্রেই আমরা বলছি যে বাড়িতে আছেন যখন কোভিড পজিটিভ পেশেন্ট তখন পালস অক্সিমিটার দিয়ে বারবার নিজের অক্সিজেন স্যাচুরেশনটা চেক করুন। যদি কোনোভাবে অক্সিজেন স্যাচুরেশন 94 এর নিচে ফল করে যায় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই হসপিটালে অ্যাডমিট করতে হবে। দ্য পেশেন্ট উইল সেলফ এখানে আমাদের এখানে ক্লিক করতে আসলো। The patient will self-monitor his or her health with daily temperature monitoring and report promptly if any deterioration of symptom as given below is noticed. Patient কিন্তু নিজের হেলথ মনিটর করতে হবে। কেয়ার গিভার অবশ্যই তার খোঁজ নেবে এবং নিজেকেও দেখতে হবে যে এই সিমটম গুলো তার অ্যাপিয়ার করছে কিনা। এগুলোকে আমরা ওয়ার্নিং সাইন বলি বা এগুলোকে আমরা বিপদ সংকেত বলি। এই ওয়ার্নিং সাইন গুলো কি কি? ডিফিকাল্টি ইন ব্রিদিং, কোন রকম শ্বাসকষ্ট হচ্ছে কিনা, পারসিস্টেন্ট ফিভার, জ্বরটা টানা থেকে যাচ্ছে 5 দিন বা তারও বেশি, রিকারেন্স অফ ফিভার, জ্বরটা হয়তো প্রথম দিন ছিল তারপরে জ্বরটা আসেনি কিন্তু আবার পঞ্চম দিন ষষ্ঠ দিনের মাথায় হয়তো জ্বরটা আবার রিকার করলো, প্যালপিটেশন বা বুক ধড়ফড় করছে, চেস্ট পেন বা চেস্ট টাইটনেস, বুকে ব্যথা বা বুকে একটা চাপ অনুভব করা, সিভিয়ার কাফ বা প্রচন্ড কাশি, SpO2 less than 94 মানে স্যাচুরেশন আমার 94 নিচে ড্রপ করে যাওয়া, এইগুলো কিন্তু ওয়ার্নিং সাইন্স। এইগুলো হলে অতি অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কারণ একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে এই যে করোনা প্যান্ডেমিক চলছে তাতে কিছু কিছু পেশেন্ট মনে করছেন যে আমার প্রথম দিন জ্বর ছিল তারপরে আমার জ্বর নেই, আমি পুরোপুরি সুস্থ, একেবারেই নয়। এই যে করোনা আক্রান্ত হচ্ছে পেশেন্ট তাদের শরীরে কিন্তু 3টে ফেজ চলছে। প্রথমটা হচ্ছে ভাইরাল ফেজ, তারপরে পালমোনারি ফেজ, তারপরে একটা সিস্টেমিক হাইপার ইনফ্ল্যামেটরি ফেজ। তো সেক্ষেত্রে কিন্তু একটা এই দ্বিতীয় সপ্তাহে মোটামুটি 5-6 দিন থেকে শুরু করে 13 দিন অব্দি একটা সাইটোকাইন স্টর্ম হওয়ার সম্ভাবনা থাকছে। এই সাইটোকাইন স্টর্ম কিন্তু অত্যন্ত বিপজ্জনক। এটা কিন্তু সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে আক্রমণ করতে পারে এবং পেশেন্টের কন্ডিশন কিন্তু রাতারাতি প্রচন্ড খারাপ হতে পারে। আপনারা দেখবেন হয়তো অনেক পেশেন্টের হয়তো প্রথম 1-2 দিন জ্বর ছিল, তারপর আর কোনো সিমটম ছিল না, কোনো ব্রিদিং প্রবলেমও ছিল না, কিন্তু হয়তো 5-6 দিন 7 দিন বা 8 দিনের মাথা থেকে হয়তো তার হঠাৎ শ্বাসকষ্ট শুরু হলো বা স্যাচুরেশন অত্যন্ত ড্রপ করলো। তো এইগুলো কিন্তু এই সাইটোকাইন স্টর্মের জন্য। তো অতি অবশ্যই এই ওয়ার্নিং সাইনগুলোর দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে যেগুলো বললাম, এবং সেইগুলো হলেই কিন্তু অবশ্যই ওভার ফোন চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং দরকার হলে হসপিটালাইজ করতে হবে। ইনস্ট্রাকশন ফর কেয়ার গিভার্স, মাস্ক। যে কেয়ার গিভার মানে যে পেশেন্টের দেখভাল করছে তাকে কিন্তু অবশ্যই ট্রিপল লেয়ার মেডিকেল মাস্ক পরে থাকতে হবে। আর ওই রুমে প্রবেশ করার সময় অবশ্যই N95 মাস্ক পরতে হবে দুজনকে। মাস্কের সামনে কখনোই টাচ করা যাবে না। মাস্ক যদি ভিজে যায় বা ময়লা হয়ে যায় সেটা চেঞ্জ করতে হবে। আর ডিসকার্ড দ্য মাস্ক আফটার ইউজ এন্ড পারফর্ম হ্যান্ড হাইজিন। মাস্ক ডিসকার্ড করার পর কিন্তু হ্যান্ড হাইজিন, যেটা বারবার বলা হচ্ছে, সাবান দিয়ে ভালো করে হাত ধোয়া বা হ্যান্ড স্যানিটাইজার ইউজ করা। হি অর শি শুড অ্যাভয়েড টাচিং ওন ফেস, নোজ অর মাউথ। বারবার বলা হচ্ছে যে এই নাক চোখ মুখে যেন টাচ না করে। হ্যান্ড হাইজিনের ব্যাপারে কি কি করণীয়? হ্যান্ড হাইজিন শুড অলসো বি প্র্যাকটিস বিফোর এন্ড আফটার প্রিপেয়ারিং ফুড
before eating, after using the toilet, and whenever hands look dirty. এই সব ক্ষেত্রে হ্যান্ড হাইজিন মেনটেন করতে হবে। সাবান জল ব্যবহার করতে হবে হাত ধোয়ার জন্য। অ্যালকোহল বেসড হ্যান্ড রাব ইউজ করা যাবে, যদি না হাতে ভিজিবলি সয়েল থাকে বা হাতে যদি ময়লা না লেগে থাকে দেখা যাচ্ছে, সেক্ষেত্রে আমরা হ্যান্ড রাব ইউজ করতে পারবো, অ্যালকোহল বেসড হ্যান্ড রাব। After using soap and water, use of disposable paper towels to dry hands is desirable. If not available, use dedicated clean cloth towels and replace them when they become wet. তাহলে হাত ধোয়ার পরে আমাদের এরকম ডিসপোজেবল পেপার টাওয়েল ইউজ করতে হবে। পারফর্ম হ্যান্ড হাইজিন বিফোর এন্ড আফটার রিমুভিং গ্লাভস। তাহলে গ্লাভস রিমুভ করার আগে এবং পরেও কিন্তু এই হ্যান্ড হাইজিনটা আমাদের পারফর্ম করতে হবে। আর এক্সপোজার টু পেশেন্ট or patient's environment কি কি করণীয়? Avoid direct contact with body fluids of the patient, particularly oral or respiratory secretions. Use disposable gloves while handling the patient, বারবার বলা হচ্ছে। Avoid exposure to potentially contaminated items in his or her environment, যেমন কোনোভাবে সিগারেট শেয়ার করা, একই ইউটেন্সিল শেয়ার করা, ডিশ, ড্রিঙ্কস, টাওয়েলস, বেড লিনেন, এগুলো কিন্তু পেশেন্টের সঙ্গে অন্যরা শেয়ার করতে পারবে না। তার পেশেন্টের খাওয়ার দাওয়া কিন্তু তার ঘরেই প্রোভাইড করতে হবে। ইউটেন্সিল আর ডিশ গুলো কিন্তু ভালো করে সোপ ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করতে হবে। আর দ্য ইউটেন্সিলস এন্ড ডিশেস মে বি রিইউজড আফটার দ্যাট, তারপরে সেই ইউটেন্সিল আর ডিশ রিইউজ করা যাবে। ক্লিন হ্যান্ডস আফটার টেকিং অফ গ্লাভস অর হ্যান্ডলিং ইউজড আইটেমস। ইউজ ট্রিপল লেয়ার মেডিকেল মাস্ক এন্ড ডিসপোজেবল গ্লাভস while cleaning or handling surfaces, clothing or linen used by the patient. তাহলে যেটা বলা হচ্ছিল, গ্লাভ খুলে নেওয়ার পরেও ভালো করে হাত ধুতে হবে, ট্রিপল লেয়ার মেডিকেল মাস্ক পরতে হবে, আর পারফর্ম হ্যান্ড হাইজিন বিফোর এন্ড আফটার রিমুভিং গ্লাভস। এবার ট্রিটমেন্ট ফর পেশেন্টস উইথ মাইল্ড অর অ্যাসিম্পটোমেটিক ডিজিজ ইন হোম আইসোলেশন। কি ট্রিটমেন্ট করণীয় এই পেশেন্টদের ক্ষেত্রে যারা মাইল্ড কেস বা অ্যাসিম্পটোমেটিক কেস? প্রথম হচ্ছে পেশেন্টস মাস্ট বি ইন কমিউনিকেশন উইথ এ ট্রিটিং ফিজিশিয়ান and promptly report in case of any deterioration. মানে পেশেন্টকে কিন্তু অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে, এবং যে ওয়ার্নিং সাইনগুলো আগে বললাম সেই ওয়ার্নিং সাইনগুলো কোনো একটা দেখলেই কিন্তু চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে। Continue the medications for other comorbid illness after consulting the treating physician. যা যা ওই পেশেন্ট আগে ওষুধ খেত, প্রেসারের, সুগারের বা অন্য কিছু ওষুধ খেত, সেগুলো কিন্তু as it is কন্টিনিউ করবে এবং ফিজিশিয়ানকে সেগুলো জানাবে। Patients to follow symptomatic management for fever, running nose and cough as warranted. জ্বর হলে যেরকম প্যারাসিটামল খাওয়ার বা সর্দি কাশির জন্য যা যা সিম্পটোমেটিক ট্রিটমেন্ট করার সেগুলো কিন্তু পেশেন্ট করতে পারে। Patients may perform warm water gargles or take steam inhalation twice a day. গার্গল করতে পারে, স্টিম নিতে পারে দিনে 2 বার করে। If fever is not controlled with a maximum dose of paracetamol 650 mg 4 times a day, consult the treating doctor. যদি জ্বর তা সত্ত্বেও না কমে প্যারাসিটামল 650 4 বার দিনে খেয়েও, সেক্ষেত্রে কিন্তু অতি অবশ্যই আবার চিকিৎসককে জানাতে হবে। In case of falling oxygen saturation or shortness of breath, the person should require hospital admission and seek immediate consultation of their treating physician. যেটা বারবার করে বলা হচ্ছে, স্যাচুরেশন যদি ড্রপ করে 94 এর নিচে কমে যায়, আমরা পেশেন্টদের মূলত 3টে ভাগে ভাগ করছি: মাইল্ড কেস, মডারেট কেস, সিভিয়ার কেস। যদি স্যাচুরেশন 94 বা তার বেশি থাকে তাহলে মাইল্ড কেস, যদি 94 এর নিচে কম হয় তাহলে হচ্ছে মডারেট, যদি 90 এরও নিচে কমে যায় তাহলে সেক্ষেত্রে আমরা সিভিয়ার কেস বলি। তো এই মডারেট বা সিভিয়ার কেসের ক্ষেত্রে কিন্তু এই স্যাচুরেশন এত ড্রপ করছে, তাদের কিন্তু অতি অবশ্যই হসপিটালে অ্যাডমিশন নিতে হবে। When to discontinue home isolation? Patient under home isolation will stand discharged and end isolation after at least 10 days have passed from onset of symptoms or from date of sampling for asymptomatic cases and no fever for 3 days. There is no need for testing after home isolation period is over. মানে কতদিন অবধি একজন পেশেন্ট নিজেকে আইসোলেট করে রাখবে? গভর্নমেন্টের গাইডলাইনে বলা হচ্ছে অন্তত 10 দিন। সিমটম যেদিন স্টার্ট হচ্ছে সেদিন থেকে অন্তত 10 দিন নিজেকে আইসোলেট করে রাখবে, বা বলা যেতে পারে মিনিমাম অ্যাটলিস্ট 2 সপ্তাহ নিজেকে আইসোলেট করে রাখবে।
তাহলে যেটা হবে যে তারপরে দেখা গেছে যে পেশেন্ট কিন্তু আর ইনফেক্টিভ থাকছে না। এটা হচ্ছে পশ্চিমবঙ্গ টেলিমেডিসিন লাইন, ওয়েস্ট বেঙ্গল টেলিমেডিসিন লাইন। এই নাম্বারগুলো আপনারা নোট করে নিন, 0332357601। আর একটা ইন্টিগ্রেটেড হেল্পলাইন নাম্বার হচ্ছে 18003134442222। কোন রকম সাহায্যের প্রয়োজন হলে, অ্যাডমিশন রিলেটেড বা অন্য কোনো খোঁজ খবর করতে হলে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন। এই নাম্বারগুলো নোট করে নিন। এবার আসছি পোস্ট কোভিড কমপ্লিকেশন। পোস্ট কোভিড কমপ্লিকেশনটা কি? আমরা দেখছি যে প্রচুর পেশেন্ট যারা হয়তো সুস্থ হয়ে গেছে, সুস্থ হয়ে তারা বাড়িতেও চলে গেছে, বেশ কিছুদিন বা কিছু সপ্তাহ বাদে তারা আবার কমপ্লেন করছে বিভিন্ন রকম উপসর্গ নিয়ে। যেমন হয়তো আবার শ্বাসকষ্ট হচ্ছে, বা স্যাচুরেশন ড্রপ করছে, বা বুক ধড়ফড় করছে, বা গাঁটে গাঁটে ব্যথা করছে, পায়ে ব্যথা করছে, মাথা ঘুরছে বা মাথা ব্যথা করছে, অ্যাংজাইটি হচ্ছে, বা ঘুম আসছে না, বা ডিপ্রেশন হচ্ছে। এগুলোকে কিন্তু আমরা পোস্ট কোভিড কমপ্লিকেশন বলি। এবং এইবারের কোভিডে প্রচুর এরকম কেস পাওয়া যাচ্ছে যাদের এরকম পোস্ট কোভিড কমপ্লিকেশন হচ্ছে। সেক্ষেত্রে যেটা আমরা সাজেস্ট করছি যে ফলো আপ ভিজিটে আসতে হবে। ডিসচার্জ পাওয়ার পরে 14 দিনের মাথায়, তারপরে 28 দিনের মাথায়, এবং তারপরে প্রত্যেক মাসে অন্তত একবার করে তাকে এসে চিকিৎসা কেন্দ্রে দেখাতে হবে বা চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এর মধ্যে যদি পেশেন্ট আরো অবস্থা খারাপ হয় বা ডিটোরিয়েট করে, সেক্ষেত্রে তো সে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হবে। কিন্তু এছাড়াও এই 14 দিন, 28 দিন পোস্ট ডিসচার্জ, আর তারপরে প্রত্যেক মাসে একবার করে অন্তত চেক আপে আসতে হবে। সেখানে চিকিৎসকেরা তার বিপি, পালস, স্যাচুরেশন, টেম্পারেচার, রেসপিরেটরি রেট এগুলো মেজার করবে। তার সঙ্গে কিছু রক্ত পরীক্ষা দেবে, ব্লাড সুগার দেবে, কিছু ইনফ্ল্যামেটরি মার্কার আছে যেমন সিআরপি, ডি ডাইমার, এই জিনিসগুলো তারা দেখে নেবে। চেস্ট এক্স-রে করতে বলতে পারে, ইসিজি করতে বলতে পারে। এগুলো সম্পূর্ণ সেই চিকিৎসক যেরকম মনে করছে সেই রকম তারা লিখে দেবে, এবং সেই মতো এই ইনভেস্টিগেশন গুলো করাতে হবে। আচ্ছা, এবার আমি কিছু ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেনে আসছি, যে প্রশ্নগুলো হয়তো অনেকেরই মাথায় আসছে যে এই সব পরিস্থিতিতে কি কি করণীয়। তো আমি কিছু ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন আপনাদের সাথে শেয়ার করছি, এবং সেগুলো কি উত্তর হতে পারে সেগুলো বলার চেষ্টা করছি। প্রথম হচ্ছে, when should I test myself for COVID-19? আমি কখন COVID-19 এর জন্য টেস্ট করব? এই প্রশ্ন অনেকেই করে যে আমার ডাক্তারবাবু আমার জ্বর হয়েছে, 2 দিন জ্বর ছিল, তারপর আর নেই জ্বর, আমি কি টেস্ট করব? বা আমার জ্বর চলছে, সাথে কাশিও আছে, আমি কি টেস্ট করব? তো একটাই সাজেশন দেব, যেহেতু এখন প্যান্ডেমিকের সেকেন্ড ওয়েভ চলছে, এবং আপনারা জানেন যে এই যে স্ট্রেন গুলো, সে B.1.617 ভ্যারিয়েন্টই ধরুন, বা ইউকে স্ট্রেন ধরুন, ব্রাজিলিয়ান স্ট্রেন ধরুন, সাউথ আফ্রিকান স্ট্রেন ধরুন, এগুলো কিন্তু প্রচন্ড প্রচন্ড ইনফেকশাস। আগের বছরের যা স্ট্রেন ছিল তার থেকে 60-70 গুণ বেশি ইনফেকশাস। তো এই সব ক্ষেত্রে ওভার সাসপিশনই করা উচিত যে আমার হয়তো বা করোনা হয়েছে। তাই সেক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে অতি অবশ্যই টেস্ট করা। আপনার যদি জ্বর এসে থাকে বা জ্বরের সঙ্গে কাশি বা শ্বাসকষ্ট, অতি অবশ্যই আপনারা RT-PCR করাবেন। RT-PCR টেস্টটা অতি অবশ্যই করাবেন। যদি র্যাপিড অ্যান্টিজেনের সুবিধা থাকে তাহলে র্যাপিড অ্যান্টিজেন টেস্টই করাবেন। এবং এটাকে কিন্তু সামান্য সর্দি জ্বর হয়েছে বা সিজনাল ফ্লু হয়েছে এইভাবে এটাকে ইগনোর করবেন না। কারণ অনেককেই আমরা দেখতে পাচ্ছি যারা বাড়িতেই থাকছে, ভাবছে এটা আমার সর্দি জ্বর হয়েছে, সেটা সে মনে করছে, অথবা হয়তো ভয়ই টেস্ট করাতে চাইছে না যে আমার যদি কোভিড হয় তাহলে আমাকে সবাই এক ঘরে করে দেবে, বা এত কিছু রেস্ট্রিকশন আমার উপর আসবে,
সেই ভয়ে হয়তো অনেকে টেস্ট করাচ্ছে না, কিন্তু অতি অবশ্যই টেস্ট করাবেন। কারণ এই টেস্টটা যত তাড়াতাড়ি করাবেন তত কিন্তু চিকিৎসকরা আগে জানতে পারবে যে আপনি কোভিড পজিটিভ না নেগেটিভ, এবং সেই মতো চিকিৎসার ক্ষেত্রেও সুবিধা হবে। তাই একদমই এটাকে ইগনোর করবেন না যে আমার নর্মাল সর্দি জ্বর হয়েছে, দুদিনে সেরে যাবে। এবং এই অবস্থায় কিন্তু অতি অবশ্যই আপনি নিজেকে আইসোলেট করে রাখবেন। আপনার সর্দি জ্বর হয়েছে বা কাশি হচ্ছে বা সামান্য হয়তো মাথা ব্যথা কাশি আছে, এই অবস্থায় কিন্তু আপনি ঘুরে বেড়াবেন না, নিজেকে আইসোলেট করে নেবেন এবং যত তাড়াতাড়ি সম্ভব আপনি টেস্ট করাবেন, আরটিপিসিআর টেস্ট। দ্বিতীয় কোশ্চেন হলো, when should a patient get admitted for COVID-19? কখন একজন পেশেন্ট অ্যাডমিটেড হবে কোভিড-19 এর জন্য? তো যেটা আগে আমি বলেছি, যাদের কোনো সিমটম নেই বা মাইল্ড সিমটম তাদের হোম আইসোলেশনেই ট্রিটমেন্ট চলবে। যাদের মডারেট বা সিভিয়ার, এই পালস অক্সিমিটার দিয়ে যদি স্যাচুরেশন দেখা যায় 94 নিচে হয়েছে, তাহলে অবশ্যই কিন্তু অ্যাডমিশন করতে হবে। এর পরের কোশ্চেন হচ্ছে, a COVID positive patient had fever for first 2 days with no other symptom. After 8 days, he suddenly developed breathing problem with SpO2 84 and was admitted in a COVID hospital. How is that possible? একজন COVID positive patient RT-PCR এ পজিটিভ পাওয়া গেছিল, তার প্রথম 2 দিন জ্বর ছিল, আর কোনো সিমটম ছিল না, জ্বর সেরেও গেছিল। তারপরে 8ম দিনের মাথায় হঠাৎ করে তার শ্বাসকষ্ট শুরু হলো এবং স্যাচুরেশন দেখা গেল 84 হয়ে গেছে। এই সঙ্গে সঙ্গে তাকে কোভিড হসপিটালে নিয়ে যাওয়া হলো। এটা কি করে সম্ভব? সে তো মাঝে সেরেই গেছিল, তাহলে সেটা কি করে হলো যে হঠাৎ করে তার কন্ডিশন এত ডিটোরিয়েট করলো, এত খারাপ হলো? এটার উত্তর আমি একটু আগেই দিলাম, এই সাইটোকাইন স্টর্ম। এই সাইটোকাইন স্টর্মের জন্যই কিন্তু এত মানুষ মারা যাচ্ছে। আমরা দেখছি যে প্রচুর মানুষ নিশ্চিন্ত হয়ে যাচ্ছে যে আমার আর জ্বর নেই, প্রথম দিন ছিল, আর এখন কোনো অসুবিধা নেই, সামান্য একটু কাশি। তো একেবারেই নিশ্চিন্ত হওয়া যাবে না, কারণ এই 5 থেকে 13 দিনের মাথায় কিন্তু সাইটোকাইন স্টর্ম হওয়ার একটা চান্স থেকেই যাচ্ছে। এবং ওয়ার্নিং সাইন যেগুলো আমি বললাম আগে, যে স্যাচুরেশন ড্রপ করা বা প্রচন্ড কাশি, জ্বর 5 দিন বা তারও বেশি থাকা, ডায়রিয়া ডেভেলপ করা, শ্বাসকষ্ট হওয়া বা বুকে ব্যথা বা বুকে চাপ অনুভব করা, এইগুলো কিন্তু এগুলো ইন্ডিকেট করছে। তাই সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে, এবং তারা যদি বলে যে কিছু রক্ত পরীক্ষা করতে হবে, কিছু অন্য টেস্ট করতে হবে বা এইচআরসিটি করতে হবে, তাহলে কিন্তু ওই এইচআরসিটি থোরাক্স বা রক্ত পরীক্ষা অবশ্যই করতে হবে। এবং সেই মতো চিকিৎসকরা যা ওষুধ দিচ্ছে, সে স্টেরয়েড হোক বা অন্য কোনো ওষুধ হোক, সেই ওষুধগুলো কিন্তু নিয়ম করে খেতে হবে। সবসময় কিন্তু চিকিৎসকের সাথে পরামর্শ নিতে হবে, কোনোভাবে ইগনোর করা যাবে না যে আর কিছু হবে না। কারণ আমরা চোখের সামনেই দেখছি প্রচুর পেশেন্ট এইভাবে ডিটোরিয়েট করছে এবং মারাও যাচ্ছে। এর পরের প্রশ্ন হচ্ছে, I had first dose of Covishield 2 weeks back. Presently, I am COVID positive and in home isolation. When should I get the second dose of vaccine? প্রশ্ন হচ্ছে যে আমি 2 সপ্তাহ আগে কোভিশিল্ডের প্রথম ডোজ পেয়েছিলাম, কিন্তু তারপরে আমি কোভিড পজিটিভ হয়ে যাই, কোনোভাবে আমি কোভিডে আক্রান্ত হয়ে যাই, আমি এখন হোম আইসোলেশনে আছি। তাহলে আমি দ্বিতীয় ডোজটা কবে পাবো কোভিশিল্ডে? তো অ্যাজ পার লেটেস্ট গভর্নমেন্ট গাইডলাইন বলা হচ্ছে যে এই ক্ষেত্রে কিন্তু 90 দিন পরে বা 3 মাস পরে সে দ্বিতীয় ডোজটি পাবে, তার আগে নয়। কারণ এই যে সে একটা ডোজ পেয়েছে এবং তারপরে ইনফেক্টেড হয়েছে, তার জন্য ন্যাচারালি তার শরীরে ইমিউনিটি ডেভেলপ করবে, অ্যান্টিবডি ডেভেলপ করবে। তাই 3 মাসের আগে তার দ্বিতীয় ডোজ নেওয়ার প্রয়োজন নেই। এরপরে প্রশ্ন হচ্ছে, which vaccine is better, Covishield or Covaxin? এই প্রশ্ন প্রচুর মানুষ আমাকে বা অন্য চিকিৎসকদের করেছে। আমি একটাই কথা বলবো, দেখুন এখন যেরকম সেকেন্ড ওয়েভ চলছে, তাতে এই কোভিশিল্ড বেটার না কোভ্যাক্সিন বেটার, এটা কিন্তু চুজ করার সময় নয়।
যে ভ্যাকসিন আপনি পাবেন এবং যত তাড়াতাড়ি পাবেন সেটাই আপনি নিয়ে নেবেন। এটা দুটোরই এফিকেসি দেখা গেছে যথেষ্টই ভালো। এবং একটা জিনিস মাথায় রাখতে হবে যে প্রথম ডোজ নিলেই কিন্তু আমি আর করোনা থেকে আমি কোনোভাবে করোনা ইনফেক্টেড হতে পারবো না, এটা কিন্তু নয়। আমাকে দ্বিতীয় ডোজ নিতে হবে এবং দ্বিতীয় ডোজেরও 4 সপ্তাহ পরে, মোটামুটি 2-3 সপ্তাহ পর থেকেই আমি প্রোটেক্টেড হব। তো যেই ভ্যাকসিনটা আপনি পাচ্ছেন এবং যত তাড়াতাড়ি পাচ্ছেন সেটি কিন্তু আপনি নিয়ে নিন। I was COVID positive even after taking 2 doses of vaccine. How is that possible? আমি কোভিডের কোভিড ভ্যাকসিনের দুটোই ডোজই নিয়েছিলাম, কোভিশিল্ড হোক বা কোভ্যাক্সিন হোক, তারপরেও আমি পজিটিভ হয়েছি। কি করে সেটা সম্ভব? এই যে বাজারে যে করোনা ভ্যাকসিন গুলো আছে, কোভিশিল্ড, কোভ্যাক্সিন, এইগুলো দুটো ডোজ নেওয়ার পরে যে আপনার করোনা হবে না সেটা কিন্তু 100% বলা যাবে না। এরপরেও আপনার করোনা হতে পারে, কিন্তু সেই করোনা আক্রান্ত পেশেন্ট কিন্তু ডিজিজ প্রোগ্রেশনের ক্ষেত্রে সিভিয়ার হওয়ার চান্স অনেক কম, বা হসপিটালাইজ হওয়া বা মৃত্যুর চান্স অনেক কম। তাই দুটো ডোজ নেওয়ার পরও করোনা হতে পারে, কিন্তু সেটা সিভিয়ারিটি বেশি হওয়ার চান্স অনেক কম থাকবে। তারপরে কোশ্চেন হচ্ছে, ক্যান এ প্রেগনেন্ট অর ল্যাকটেটিং মাদার টেক দ্য ভ্যাকসিন? কোন প্রেগনেন্ট বা ল্যাকটেটিং মাদার কি ভ্যাকসিন নিতে পারে? এই সংক্রান্ত উত্তরটা দেওয়া একটু মুশকিল, কারণ যে ট্রায়াল গুলো হয়েছে সেই ট্রায়াল গুলো কিন্তু যথেষ্ট ডেটা বা পরিসংখ্যান আমাদের হাতে নেই যে এই ভ্যাকসিন কোনোভাবে কোনো সাইড এফেক্ট আছে কিনা প্রেগনেন্ট বা ল্যাকটেটিং মাদারদের ক্ষেত্রে। কিন্তু এই যে প্যান্ডেমিক সিচুয়েশন চলছে, যা সেকেন্ড ওয়েভ যে ঝাপটা চলছে, সেটা কিন্তু এই প্রেগনেন্ট ল্যাকটেটিং মাদাররাও যথেষ্টই সাসেপ্টেবল বা ভালনারেবল, তাদেরও যথেষ্টই এই ভাইরাসে সংক্রমিত হওয়ার চান্স থাকছে। তো ফক্সি বা ফেডারেশন অফ অবস্টেট্রিক অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটিজ অফ ইন্ডিয়া, তারা কিন্তু সাজেস্ট করছে যে প্রেগনেন্ট বা ল্যাকটেটিং মাদাররা কিন্তু এই ভ্যাকসিন নিতেই পারে এবং এই ভ্যাকসিন নিয়ে তারা প্রোটেক্টেড থাকবে। ল্যাকটেটিং মাদারদের ক্ষেত্রে ব্রেস্ট মিল্কের মধ্যে দিয়ে এই অ্যান্টিবডিটা নবজাতকের শরীরে প্রবেশ করবে এবং তার মাধ্যমে সেই নবজাতকও অনেকটা প্রোটেক্টেড থাকবে, তারা সেটা মনে করছে। তো ফক্সি কিন্তু এটাই রেকমেন্ড করছে, কোনো প্রেগনেন্ট বা ল্যাকটেটিং মা যদি এই ভ্যাকসিন নিতে ইচ্ছুক হয় সমস্ত কিছু বুঝে নিয়ে, তাহলে যেন অবশ্যই তাকে ভ্যাকসিন দেওয়া হয়। এর পরের প্রশ্ন হচ্ছে, আই হ্যাভ সাম অ্যালার্জি প্রবলেম, ক্যান আই টেক দ্য ভ্যাকসিন? এই প্রশ্ন অনেকেই করে যে আমার কোনো একটা ড্রাগে অ্যালার্জি আছে বা কিছু একটা খাবারে অ্যালার্জি আছে, সেক্ষেত্রে কি আমি ভ্যাকসিন নিতে পারবো? উত্তর হলো অতি অবশ্যই নিতে পারবে। এই সমস্ত ফুড অ্যালার্জি বা ড্রাগ অ্যালার্জি কিন্তু ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে কোনো কন্ট্রাইন্ডিকেশন নয়। যদি কোনোভাবে কোনো সাইড এফেক্ট হয়ও সেটা ওষুধ দিয়ে খুব সহজেই ম্যানেজ করা যাবে। শুধুমাত্র আমরা বলি যাদের ফার্স্ট ডোজ অফ ভ্যাকসিন দেওয়ার পরে সাইড এফেক্ট হয়েছিল খুব, তাদের ক্ষেত্রে আমরা বলি যে দ্বিতীয় ডোজ নেওয়ার ক্ষেত্রে বারণ করি, কিন্তু ফুড অ্যালার্জি বা কোনো ড্রাগ অ্যালার্জি কিন্তু কন্ট্রাইন্ডিকেশন নয় ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে, অতি অবশ্যই তারা নিতে পারে। I have diabetes and hypertension, can I take the vaccine? আমার ডায়াবেটিস আছে বা আমার প্রেসারের অসুখ আছে বা আমার কিডনি অসুখ আছে বা আমার হার্টের অসুখ আছে, আমি কি ভ্যাকসিন নিতে পারি? তার মানে তারা কোমরবিডিটি আছে তাদের, তো অতি অবশ্যই নিতে পারেন এবং তাদের আরো বেশি করে নিতে হবে, যেহেতু করোনা আক্রান্ত হলে তারা রিস্কি জোনে আছেন, তাই অতি অবশ্যই কিন্তু তাদের ভ্যাকসিন নিতে হবে। তাদের এই কোমরবিডিটি থাকার জন্য কোনো অসুবিধা হবে না, অতি অবশ্যই তারা ভ্যাকসিন নেবেন। পরের প্রশ্ন হচ্ছে, when will vaccine be available for children? বাচ্চাদের জন্য ভ্যাকসিন কবে অ্যাভেলেবল হবে? তো এই ব্যাপারে বলি যে কোভ্যাক্সিন কিন্তু
ট্রায়াল শুরু করে দিচ্ছে, 2 থেকে 18 বছরের মধ্যে বাচ্চাদের জন্য ট্রায়াল শুরু করে দিচ্ছে কোভ্যাক্সিন। তো আশা করা যায় সেই ট্রায়ালের রেজাল্ট যদি স্যাটিসফ্যাক্টরি হয় তাহলে মোটামুটি 6 মাসের মধ্যে আমরা বাচ্চাদের জন্য ভ্যাকসিন পেতে পারি। ফাইজার কিন্তু আমরা দেখেছি যে 12 থেকে 16 বছরের বাচ্চাদের জন্য ইউএসএ অলরেডি ভ্যাকসিনেশন স্টার্ট করে দিয়েছে। ইজ দেয়ার এ চান্স অফ থার্ড ওয়েভ? তৃতীয় ঢেউয়ের কি সম্ভাবনা আছে? দেখুন, যদি আমরা স্প্যানিশ ফ্লু দেখে থাকি যেটা 100 বছর আগে হয়েছিল, সেক্ষেত্রে কিন্তু 4-4টে ওয়েভ হিট করেছিল। তো আমরা যদি ইতিহাস দেখি তাহলে অতি অবশ্যই আমাদের সমস্ত প্রিকশন নিয়ে থাকতে হবে। এই দ্বিতীয় ওয়েভটাও একটা সময় শেষ হবে, তখন যেন আমরা ওই ঢিলেমি ভাবটা না দেখাই এবং এই থার্ড ওয়েভ যাতে এসে আবার হিট না করতে পারে এই বছরের শেষে, সেইটার ব্যাপারে যা যা প্রিকশন নেওয়া সেগুলো যেন সবই আমরা করি। হোয়াট ইজ ব্ল্যাক ফাঙ্গাস? এটা আপনারা এখন সব জায়গাতেই শুনছেন, সংবাদপত্র, টিভিতে সব জায়গায় শুনছেন এই ব্ল্যাক ফাঙ্গাস, যেটা মহামারী ঘোষণা হয়েছে বেশ কিছু রাজ্যে। এই ব্ল্যাক ফাঙ্গাস জিনিসটা কি? এই ব্ল্যাক ফাঙ্গাস হচ্ছে অ্যাকচুয়ালি, স্যার আরেকবার বলুন, স্যার আরেকবার বলুন। এই ব্ল্যাক ফাঙ্গাস আপনারা শুনে থাকবেন নিশ্চয়ই, যে সব জায়গায় আলোচনা হচ্ছে এই ব্ল্যাক ফাঙ্গাস কি, এবং বেশ কিছু রাজ্যে এই ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারী হিসেবে ঘোষণা করা হয়েছে। এই ব্ল্যাক ফাঙ্গাস হচ্ছে ঠিক আছে, এই ব্ল্যাক ফাঙ্গাস হচ্ছে এক ধরনের ফাঙ্গাস যেটা হচ্ছে মিউকরমাইকোসিস। এতে কিন্তু ডেথ রেট অনেকটা হাই, 50% ডেথ রেট। কাদের আমরা এই ফাঙ্গাসে এফেক্টেড দেখছি? যে সমস্ত কোভিড পেশেন্টরা যাদের হয়তো আনকন্ট্রোল ডায়াবেটিস, মানে সুগার অনেক বেশি, যারা হয়তো প্রলং স্টেরয়েডে ছিল, হসপিটালে অ্যাডমিটেড ছিল বা ঘরে ছিল, প্রলং স্টেরয়েডে ছিল, অনেকদিন ধরে স্টেরয়েড নিয়েছে, বা অন্য কোনো ভাবে ইমিউনো কম্প্রোমাইজ, হয়তো ক্যান্সার পেশেন্ট, সেসব পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু আমরা বেশ কিছুদিন বা কিছু সপ্তাহ পরে এই ব্ল্যাক ফাঙ্গাসে সংক্রমণ হতে দেখছি। কিভাবে বুঝবেন যে এই ব্ল্যাক ফাঙ্গাসে আপনি আক্রান্ত হয়েছেন? যার জন্য পেশেন্ট হসপিটাল থেকে ডিসচার্জ করার সময় আমরা বারবার বলে দিচ্ছি যে এই সব যদি সিমটম গুলো আপনার হয়, এই সব উপসর্গগুলো যদি আপনার হয়, তাহলে অতি অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। কি উপসর্গগুলো? নাক বন্ধ হয়ে যাওয়া, নাক থেকে কালো ডিসচার্জ পড়া, দাঁতে ব্যথা, গালের হাড়ে ব্যথা, চোখের চারপাশটায় ব্যথা, মাথা ব্যথা, বুকে ব্যথা, বা মুখটা ফোলা ফোলা ভাব লাগছে, এই জিনিসগুলো যদি হয় তাহলে অতি অবশ্যই কিন্তু চিকিৎসকের পরামর্শ নিতে হবে, এবং চিকিৎসক যা টেস্ট করতে বলবে তাতে বোঝা যাবে যে সে এই মিউকরমাইকোসিসে আক্রান্ত হয়েছে। তো এইটা যাতে সে আক্রান্ত না হয়, এত উপসর্গগুলো হলে অতি অবশ্যই যত দ্রুত সম্ভব চিকিৎসককে দেখাবে। তার সঙ্গে চিকিৎসকরা কিছু টেস্ট করতে দেবে, তার সঙ্গে অ্যান্টি ফাঙ্গাল এবং ইএনটি সার্জন, আই সার্জন, যদি কিছু সার্জারির প্রয়োজন হয় সেগুলো করবে, এবং এর সঙ্গে ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে। এবং এটা চিকিৎসকরাই বুঝে নেবেন যে স্টেরয়েড যেটা ব্যবহার করা হয়েছে সেটা যেন জুডিশিয়াসলি ইউজ হয় ট্রিটমেন্টের সময়, সেটাও তারা মাথায় রাখবে। তো এই ব্ল্যাক ফাঙ্গাস কিন্তু খুবই ডেঞ্জারাস, 50% মর্টালিটি রেট। তো এটা সম্বন্ধে কিন্তু সাবধান থাকতে হবে। হোয়াট ইজ প্রোনিং? প্রোনিং কি? এটাও আপনারা সবাই মোটামুটি শুনেছেন এই শব্দটা, এই টার্মটা, যে আমরা বলছি যে যারা হোম আইসোলেশনে আছে তাদের স্যাচুরেশন যদি ড্রপ করে তাহলে এই পদ্ধতিগুলো অবলম্বন করা যায়। কি না, বিশেষ পদ্ধতিতে শায়িত রোগীকে উল্টে শুয়ে দেওয়া, পেটে ভর দিয়ে শোয়ানো। এটা কখন এবং কেন করবেন? শরীরে অক্সিজেন স্যাচুরেশন যদি 94% এর নিচে নেমে যায়, এভাবে শুলে কিন্তু শ্বাস নিতেও সুবিধা হবে এবং স্যাচুরেশনটা অনেকটা ইমপ্রুভ করবে, এবং অনেক সিরিয়াস সিচুয়েশনে কিন্তু এটা সামাল দিয়ে দেওয়া যাবে। 4-5টা বালিশ লাগবে, শুয়ে থাকাকালীন ঘন ঘন পাশ ফিরতে হবে, আধ ঘন্টার বেশি একদিক ফিরে শোয়া যাবে না। বালিশ কিভাবে রাখবেন? মুখের নিচ থেকে গলা পর্যন্ত একটা বালিশ, পায়ের কাছে একটা বালিশ, বুকের কাছ থেকে পেটের নিচ পর্যন্ত 2টো বালিশ। কি পদ্ধতি? 30 মিনিট থেকে 2 ঘন্টা পেটের উপর ভর দিয়ে শুতে হবে, তারপরে 30
ঘন্টা ডান দিক ফিরে শুতে হবে, তারপরে 30 মিনিট থেকে 2 ঘন্টা বালিশে ভর দিয়ে বসতে হবে, তারপরে 30 মিনিট থেকে 2 ঘন্টা বাঁ দিকে ফিরে শুতে হবে। কিন্তু কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে, এটা কিন্তু খাওয়ার অন্তত 8 ঘন্টা পরে শুরু করবেন, খাওয়ার সঙ্গে সঙ্গে শুরু করবেন না। যতক্ষণ অব্দি আপনি এটা সহজে করতে পারছেন করুন, যদি এটা করতে গিয়ে খুব কষ্ট হয় তাহলে করবেন না, চিকিৎসকের পরামর্শ নেবেন। এটা শরীর বুঝে দিনে 16 ঘন্টা অব্দি করা যেতে পারে। নিজের স্বাচ্ছন্দ্য বুঝে বালিশের জায়গা আপনি পরিবর্তন করতে পারবেন। শরীরে কোনো আঘাত থাকলে সেই জায়গাগুলো খেয়াল রেখে সেই মতো পদ্ধতিগুলো করবেন। তো এইভাবে প্রোনিং করে কিন্তু আমরা দেখেছি যারা হোম আইসোলেশনে আছে এবং স্যাচুরেশন অনেক কম, তো তাদের এটা করে অনেক ইমপ্রুভমেন্ট হচ্ছে আমরা দেখেছি প্রোনিং করে। এরপরে প্রশ্ন হচ্ছে যে হোয়াট শুড আই ইট ডিউরিং মাই কোভিড ইনফেকশন। আমি করোনা আক্রান্ত, আমি হোম আইসোলেশনে আছি, আমি কি খাবার খাবো? তো এটার উত্তর হচ্ছে আপনি যা নর্মালি খান তাই খাবেন। আপনি একটা সুষম আহার খাবেন, প্রোটিন সমৃদ্ধ আহার খাবেন, মাছ, মাংস, ডিম, সয়াবিন, ফল, সবজি সবই খাবেন। একবারে বেশি বেশি খাবেন না, অল্প অল্প করে খাবেন এবং যথেষ্ট পরিমাণে জল খাবেন, জল বা ওআরএস। শরীরে যেন হাইড্রেশন স্ট্যাটাসটা ঠিকঠাক মেনটেন হয় এবং এর সঙ্গে আপনারা মাল্টিভিটামিন, জিঙ্ক, ক্যালসিয়াম এগুলো খেতে খাবেন। কিন্তু মেন হচ্ছে আপনি যেন হাইড্রেশন স্ট্যাটাসটা মেনটেন রাখেন এবং পুষ্টিকর প্রোটিন সমৃদ্ধ পুষ্টিকর খাবার কিন্তু খেতে হবে এই সময়। ঠিক আছে, এইগুলো হচ্ছে ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চেন। এছাড়াও যদি আপনাদের কিছু প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। স্যার, আমি মীর আহমেদ বলছি ইংরেজি বিভাগ থেকে। আমার একটাই প্রশ্ন, আমার এক বন্ধু এক্ষুনি ফোন করেছিল। তো ওই বন্ধুর মা, ওই বন্ধু শিক্ষকতা করেন, তো ওর মা প্রথম ডোজটা নিয়েছিল বেশ ওই 30 দিন মতো আগে। এবারে ওর মাকে ফার্স্ট ফেজে এফেক্টেড উনি হননি। সেক্ষেত্রে আপনি বললেন যেটা যে যদি এফেক্টেড হন তাহলে 90 দিনের পরে উনি আবার সেকেন্ড ডোজ নিতে পারেন। যদি তিনি এফেক্টেড হননি নর্মাল কেসে, তিনি কতদিনের পরে নেওয়াটা সেকেন্ড ডোজ ঠিক হবে সেটা যদি একটু কাইন্ডলি বলেন। আচ্ছা, উনি যে প্রথম ডোজ পেয়েছেন সেটা কিসের পেয়েছেন, কোভ্যাক্সিন না কোভিশিল্ড? মোস্ট প্রবাবলি কোভিশিল্ড। আচ্ছা, এখন কোভিশিল্ডের ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে যে 12 থেকে 16 সপ্তাহ পরে। এবার উনি কবে নিয়েছিলেন, কতদিন আগে নিয়েছিলেন? আজ থেকে 26 দিন হবে, 26 days। যেই হাসপাতাল বা প্রাইভেট নার্সিং হোম থেকে উনি নিয়েছিলেন সেখানে কি কোনো ডেট লিখে দিয়েছিল? হ্যাঁ, সেটা লিখে দিয়েছে। না, ওইটা মেনশন করেনি যে কতদিন পরে। ইন জেনারেল ওরা কনফিউজড যে 30 ডেজে নেবে না 60 ডেজে নেবে, আবার এখন শোনা যাচ্ছে যে 84 ডেজের পর। তো সেই একটা কনফিউশন মোটামুটি লেগেই আছে। তো গভর্নমেন্টের গাইডলাইন হচ্ছে চেঞ্জ হয়ে যে এখন কোভিশিল্ডের ক্ষেত্রে বলছি, কোভ্যাক্সিনের ক্ষেত্রে 4 থেকে 6 সপ্তাহই আছে দুটো ডোজের গ্যাপ, কোভিশিল্ডের ক্ষেত্রে 12 থেকে 16 সপ্তাহ। কিন্তু উনি যেখান থেকে ভ্যাকসিন নিয়েছিলেন, যে স্বাস্থ্যকেন্দ্র থেকে, সেখানে গিয়ে খোঁজ করতে বলুন। তিনি যদি, আমার সাজেশন হচ্ছে এখন যে সিচুয়েশন চলছে তাতে দ্বিতীয় ডোজটা নিয়ে নেওয়াই উচিত, অ্যাটলিস্ট 4 উইকস এর গ্যাপ হলেই নিয়ে নেওয়া উচিত যদি সম্ভব হয়। সেই স্বাস্থ্যকেন্দ্র যদি আপত্তি না করে, কারণ কোভিন পোর্টালের ব্যাপার আছে, তো যদি পোর্টালে অসুবিধা না হয় তাহলে কিন্তু দ্বিতীয় ডোজটা এই 28 দিন হয়ে গেলে নেক্সট যেদিন পসিবল সেদিনই নিয়ে নেওয়া উচিত। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, স্যার অ্যালার্জি থাকলে কোনো, হ্যালো হ্যাঁ বলুন। উনি বোধহয় অ্যালার্জি রিলেটেড কিছু বলতে চাইছিলেন, তো যেটা আমি ফ্রিকোয়েন্টলি আস্ক করি। প্রশ্নটা ঠিক শুনতে পেলাম না। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার বলছি, অ্যালার্জি থাকলে ভ্যাকসিন নিলে কি কোনো অসুবিধা আছে? কি ধরনের অ্যালার্জির কথা বলছেন বলুন। ধরুন স্যার, গায়ে কখনো ফোলা হয়ে যাচ্ছে, বা চিংড়ি বা ডিম খেলে অনেক চুলকাচ্ছে,
এই ধরনের অ্যালার্জি? না, কোনো অসুবিধা নেই, অসুবিধা নেই। এক্ষেত্রে কোনো অসুবিধা নেই, ভ্যাকসিন নিতে কোনো আচ্ছা, অসুবিধা নেই। অ্যাজমা রয়েছে, অ্যাজমা না, কোনো অসুবিধা নেই, এইসব অ্যাজমা হোক বা কোনো ফুড অ্যালার্জি হোক, এগুলো কোনো কন্ট্রাইন্ডিকেশন নয় ভ্যাকসিনের ক্ষেত্রে, নিতেই পারে। তাহলে কোনো ধরনের অ্যালার্জিতে কোনো অসুবিধা নেই স্যার? না না। ওকে স্যার, ধন্যবাদ। আর কারো কিছু প্রশ্ন থাকলে বলতে পারেন। হ্যালো হ্যাঁ বলুন। হ্যালো হ্যাঁ হ্যাঁ, স্যার বলছি, হ্যালো, আমি বেঙ্গল ডিপার্টমেন্টের সেকেন্ড ইয়ারে পড়ি, আমি সেকেন্ড সেমে। বলছি কি স্যার, মানে কাছাকাছি আমার 4-5 দিন হলো আমার নিজের কাছাকাছি মানে নাক বন্ধ হয়ে যাচ্ছে, কখনো কখনো মাথা যন্ত্রণা হচ্ছে, তারপরে জ্বর কখনো কখনো রাত 12টা 12:30টার দিকে আসছে। স্যার বলছি কি মানে এটা কি ডাক্তার কাছে দেখালে? আমি তো ভাবছি যে জ্বর ফর হয়েছে, কিন্তু ডাক্তার কাছে যাচ্ছি না। স্যারকে বলছি কি স্যার ডাক্তার কাছে গেলে কি ভালো হয়, যে কি হয়েছে না হয়েছে, পজিটিভ করোনা পজিটিভ বা নেগেটিভ। অনেকদিন থেকে আজ 5-6-7 দিন হয়েছে। আর ডাক্তার কাছে দেখিয়েছিলাম, কিন্তু বলে যে না কোনো কিছু হয়নি, ও ওষুধ খেলে ঠিক হয়ে যাবে, মানে এরকম অর্ডিনারি ডাক্তার, মানে হাতুড়ি ডাক্তার। কিন্তু স্যার বলছি কি ডাক্তার, বড় ডাক্তার কাছে দেখালে ভালো হয়? হ্যাঁ, অতি হ্যালো, অবশ্যই একজন কোয়ালিফাইড মানে রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার কি দেখাবেন, এমবিবিএস ডাক্তার কি দেখাবেন। এবং আপনি যেটা করবেন, যে দেরি করবেন না, আরটিপিসিআর টেস্টটা কিন্তু আপনি করিয়ে নিন। হতে পারে যে এটা করোনার জন্য নয়, তবুও কোনো রিস্ক নেবেন না, আপনি আরটিপিসিআর টেস্টটা করে নিন, কোনো চিকিৎসককে দেখান। আরো যদি কিছু টেস্ট দরকার হয় করবেন, কিন্তু এখন যেভাবে কোভিড এর প্যান্ডেমিকের সেকেন্ড ওয়েভ চলছে, তাতে কিন্তু এইরকম সিমটমস থাকলে আমরা সবাইকেই সাজেস্ট করছি টেস্ট করিয়ে নিন। ওকে স্যার। আচ্ছা, আর কেউ কোনো প্রশ্ন আছে কারো? হ্যালো স্যার। নিশ্চয়ই থাকার কথা। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ শোনা যাচ্ছে অভিজিৎ। হ্যাঁ স্যার, আমার পেশেন্টের কোভিড 26 দিন হয়ে যাওয়ার পরে বিছানা থেকে ঠিক শুনতে পাচ্ছি না। পরিষ্কার বোঝা যাচ্ছে। কোভিড পেশেন্টের 26 দিন নেগেটিভ টেস্ট। হ্যালো, শুনছেন? হ্যালো, শোনা যাচ্ছে না, একটু পরে চেষ্টা করলে হবে। বিভু কিছু বলছিলেন? বিভু কিছু বলবেন? না, ঠিক আছে, সবই তো উত্তর পেয়েছি, ঠিক আছে। স্যার একটা লাস্ট আমি যেটা জানতে চাইছি, সেটা আমাদের ছাত্রছাত্রীদের জন্য এবং আমাদের জন্য বটে, যে এই গভর্নমেন্টাল প্রসেসে যেটা ওই কোভিড এর রেজিস্ট্রেশন করে ভ্যাকসিনেশনের জন্য যেটা করার ব্যাপার, ওটা তো খুব লেন্দি প্রসেস। আমরা অলরেডি অনেকে সেটা অ্যাপে করেছি, কিন্তু সেভাবে কোনো কল পাইনি। ইন দ্যাট কেস এই সময় ধরুন যারা ইয়াং আমাদের ছাত্রছাত্রীরা রয়েছে এবং আমরা টিচাররাও নিজে, আমরা এই সময় কি করতে পারি? মানে ভ্যাকসিনেশনটা তো আমরা ইমিডিয়েটলি পাচ্ছি না কোনোভাবে, সেটার জন্য আমাদেরকে পুরোপুরি ওয়েট করতে হচ্ছে। সেটা কি আর কোনো অল্টারনেটিভ কিছু রয়েছে, না আমরা শুধুমাত্র ফুড আর হাইজিনের উপরেই বেশি এমফেসিসটা দেবো, রাদার দেন ওয়ারিং অ্যাবাউট when we will get the vaccines or not? সেইটা যদি একটু বলেন। অ্যাকচুয়ালি এই মুহূর্তে সত্যি ভ্যাকসিনের আকাল চলছে, ঠিক আছে। মানে একদম শুরুতে যেমন হেলথ ওয়ার্কার যারা আমরা আছি, ফ্রন্টলাইন ওয়ার্কার, তারা পেয়েছিলাম, তারপরে 60 অ্যান্ড অ্যাভাবরা পেয়েছিল, তারপরে 45+ উইথ কোমরবিডিটি, তারপরে সমস্ত 45+, এখন 1 মে থেকে 18+ করে দিয়েছে, 18 to 44। কিন্তু খুবই লিমিটেড কিছু সেন্টার থেকে এই 18 to 44 ইয়ার্সদের ভ্যাকসিন দেওয়া হচ্ছে। কিন্তু এটা সরকার থেকে আশ্বস্ত করা হচ্ছে যে আগামী কয়েকদিন বা কয়েক সপ্তাহের মধ্যে কিন্তু সিচুয়েশন অনেক ইমপ্রুভ করবে। আরো ভ্যাকসিন আসছে, কোভিশিল্ড কোভ্যাক্সিন দুটোই আসছে, এবং স্পুটনিক ভিও কিন্তু অনেকটাই পরিমাণ চলে এসছে, এবং শোনা যাচ্ছে যে হয়তো আর কিছুদিনের মধ্যে স্পুটনিক ভি সেটাও অ্যাভেলেবল হয়ে যাবে। তো এছাড়া তো এই মুহূর্তে কোনোভাবে ভ্যাকসিন পাওয়া সম্ভব না, আদার দেন আপনি কোভিন অ্যাপ দিয়ে নিজের নাম রেজিস্টার করে যদি নাম তুলতে পারেন। তো যদি নাম তুলতে পারেন বা কোথা থেকে পান, তাহলে আর কটা দিন ওয়েট করে গেলে আশা করি এই সিচুয়েশন অনেকটা ইমপ্রুভ করবে। থ্যাংক ইউ। হ্যালো স্যার, আমার একটা কোশ্চেন ছিল স্যার। আর কারো প্রশ্ন? আর কেউ প্রশ্ন করবে?
হ্যাঁ স্যার আমি করবো স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার আমি বলছি যে মানে কিছু মানে ভেজা মাস্ক পরলে কি এই যে ব্ল্যাক ফাঙ্গাস বা এই যে এইসব কিছু যে শোনা যাচ্ছে যে বা অক্সিজেন যেটা যে মানে জলীয় বাষ্পের মধ্যে যে অক্সিজেনটা যে দেওয়া হচ্ছে যে ওইটার মাধ্যমে যেরকম যে ব্ল্যাক ফাঙ্গাস যে জিনিসটা ছড়াচ্ছে যে ওইটা কি স্যার ভেজা মাস্ক পরলে কি কোনো কিছু সমস্যা ওই ধরনের হতে পারে? দেখুন, ব্ল্যাক ফাঙ্গাস এর বলা হচ্ছে যে হিউমিডিফায়ার যে জলটা ইউজ করা হচ্ছে সেখান থেকে একটা সম্ভাবনা থাকছে, কিন্তু ভেজা মাছ থেকে এখন অব্দি ওরকম কোনো তথ্য নেই যে ওখান থেকে ব্ল্যাক ফাঙ্গাস হচ্ছে। এটা মূলত আমরা কোভিড পেশেন্টদেরই দেখছি যারা কোনোভাবে ইমিউনো কম্প্রোমাইজ, অন প্রলং স্টেরয়েড, ডায়াবেটিক, তাদের ক্ষেত্রে এই সিমটম গুলো দেখা যাচ্ছে মিউকোরমাইকোসিস, কিন্তু আদারওয়াইজ চিন্তা করার কোনো দরকার নেই। হ্যাঁ স্যার মানে কয়েকদিন আগে মানে আমি মানে একটু বেরিয়েছিলাম এই গরমের দিন, তো সেই জন্য মানে ঘাম দিয়ে ভিজে গেছিল মাস্কটা, তারপর থেকে মানে দেখছি দুদিন পর থেকে মানে গলাটা একটু